আমার সঙ্গে এই মুহূর্তে যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিই। আমার বাঁ দিক থেকে পরিচয় করাই শুরু থেকে। আমার সঙ্গে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, অধ্যাপনা করেছেন শিবপুর আইআইএসটির অত্যন্ত উচ্চ পদে প্রশাসনিক দায়িত্ব সামলেছেন, কিন্তু বিমানবাবু ঘোষিতভাবেই বামপন্থী। আমি জানি না কালচারাল মার্কসিস্ট কিনা, সেটা জিষ্ণুদা বলবেন। অরিন্দম ভট্টাচার্য অধ্যাপনা করছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, জীববিদ্যার অধ্যাপনা করেন। অরিন্দমবাবু ঘোষিতভাবেই সংঘপ্রেমী। অরিন্দমবাবু যতটা বিজেপি তার থেকে অনেক বেশি আরএসএস। অংশুমান কর আরেক অধ্যাপক। অংশুমানবাবু অধ্যাপনা করেন কিন্তু ঘোষিতভাবে বামপন্থী। আমার আজকের এই অতিথি তালিকাতে সব অধ্যাপকই বেশি। আমার সঙ্গে রয়েছেন জিষ্ণু বসু। জিষ্ণুবাবু সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের সঙ্গে দীর্ঘদিন ধরে বিজ্ঞানী হিসেবে, প্রযুক্তিবিদ হিসেবে যুক্ত। অধ্যাপনা তো করেইছেন, কিন্তু জিষ্ণুবাবুকে গোটা বাংলার মানুষ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে ওতপ্রোতভাবেই চেনেন। এবং আমার সঙ্গে রয়েছেন কস্তুরী গোস্বামী, আইনজীবী। আপনাদের প্রত্যেককে স্বাগত। কিন্তু আমি শুরু করব আজকের কথাটা জিষ্ণুবাবু আপনার কাছ থেকে। তার কারণ আপনি বলছিলেন কালচারাল মার্কসিজমকে ধরা শক্ত। ধরা শক্ত তো বুঝলাম, কিন্তু কালচারাল মার্কসিজমের রাজধানী কি এ রাজ্যে যাদবপুর? মানে রাজ্যের রাজধানী কলকাতা, আর কালচারাল মার্কসিজমের রাজধানী কি যাদবপুর? যাদবপুর থেকে ধরতে শুরু করলেন আপনারা? কালচারাল মার্কসিজমের রাজধানী যাদবপুর কিনা জানি না, কিন্তু স্বপ্নদ্বীপ যখন আত্মহত্যা করে বা আত্মহত্যা করতে বাধ্য হয়, তখন ওর শেষ কথাটা ছিল, আমি কিন্তু সমকামী নই। 2025 সালে যে হতভাগ্য মেয়েটি জলে ডুবে মারা গেল, তারপরে তার নেশার যে বিষয়, তার কিন্তু কোনো পরিবর্তন হলো না। সেই নেশার দ্রব্য, ড্রাগ, সেই একইভাবে কিন্তু এখানে চালানোর ব্যবস্থা হচ্ছে। এই যে কেউ বলছে হ্যাঁ আমি ইউনিভার্সিটির মধ্যে নেশা করতে পারবো, আমি ইউনিভার্সিটির মধ্যে ড্রাগ নিতে পারবো, এটা আমার অধিকার। এই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেই স্লাট ওয়াক যাদবপুরেই অ্যারেঞ্জ করেছিল। এই LGBTQI, এই প্রত্যেকটা ঘটনা যেগুলো স্বপ্নদ্বীপের জীবন নিয়ে নিল, এর প্রত্যেকটার সঙ্গেই কিন্তু কালচারাল মার্কসিজম যুক্ত। এই কালচারাল মার্কসিজমই এখানে ভারতবর্ষকে টুকরো হওয়ার কথা আহ্বান করে। তাই সেই হিসেবে তো বলাই যায় যে কালচারাল মার্কসিজম যাদবপুরের মাটিতে একটা বড় চ্যালেঞ্জ। যাদবপুরের মাটিতে একটা বড় চ্যালেঞ্জ, তাই যাদবপুর থেকেই ধরার চেষ্টা। আমি বিমানবাবুর কাছে আসবো। বিমানবাবু, অধ্যাপনার জীবনটা বা পড়ানোর জীবনটা শিবপুরে কেটেছে, যাদবপুরের ঠিক বিপ্রতীপে। কিন্তু বামপন্থীদের যাদবপুর সম্পর্কে এ রাজ্যে, বিশেষ করে অধ্যাপকদের, বামপন্থী ইন্টেলিজেন্সিয়ার একটা অসম্ভব রোমান্টিকতা আছে। কিন্তু বিমানবাবু, একই সঙ্গে এটাও সত্য, এই রোমান্টিকতার পিছনে একটা ঘন কালো অন্ধকারও আছে। এটা মানেন কি আপনারা? না হলে হঠাৎ করে আজকে জিষ্ণুবাবুরাই বা এগুলো নিয়ে সামনে আসতে পারছেন কেন? মানে উল্টো দিকে কিছু তো বলার আছে। হঠাৎ করে তো বেস্টলেসভাবে কোথাও এসে দাঁড়ানো যায় না, সব কিছুর জন্য দাঁড়ানোর একটা ভিত্তিভূমি লাগে। তো দেখুন, উনি যে ব্যাখ্যাটা দিতে গিয়ে স্বপ্নদ্বীপের উদাহরণ তুললেন, তার মৃত্যু এবং তার সাথে কালচারাল মার্কসিজমকে এক করে দেখার চেষ্টা করলেন, তাহলে ভারতবর্ষের এই মুহূর্তে এগিয়ে থাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, IIT-গুলোতে প্রায় 10-12টা জন করে আত্মহত্যা করছে। তারা কি কালচারাল অন্য ফ্রন্টে, যে কারণে তারা ওই যে বিশ্ববিদ্যালয় কিংবা ওই যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যে পরিবেশ, আত্মহননের পথ বেছে নিচ্ছে? বিষয়টা এইভাবে দেখার নয়। কারণ এই দেশ হচ্ছে চৈতন্যের, এই রাজ্য হচ্ছে চৈতন্যের, এই রাজ্য হচ্ছে বিবেকানন্দর। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সেই বিবেকানন্দ চৈতন্যের আদর্শে যে আমাদের প্রায় প্রাণপুরুষ লিডার নেতাজি, তিনি যখন দেশের আন্দোলন করছেন তখন বলেছিলেন ধর্মকে কখনো রাজনীতিতে আনবেন না। আমি জানি না তার পরবর্তীকালে শ্যামাপ্রসাদ বাবু কিংবা রাষ্ট্রীয় সেবকরা সঙ্গে যারা লোক ছিল, বাঙালির লাস্ট 80 বছরের যে স্বাধীনতার কাছাকাছি কেন বাঙালি তাদের গ্রহণ করলো না? তাদের প্রাণপুরুষরা এত ধর্মীয় যে উন্মাদনার মধ্যে দিয়ে এসছে, তা সত্ত্বেও কেন সেই সময়কার শিক্ষিত সমাজ কেন গ্রহণ করেনি, সেই বিশ্লেষণে যাননি। কারণ কি?
কারণ যেটা নেতাজি ভেবেছিলেন কিংবা ভগৎ সিং ভেবেছিলেন কিংবা বামপন্থী, সব বামপন্থীকে এক করে দেওয়ার চেষ্টা করবেন না। আচ্ছা আমি যেটা বলেন এই জায়গাটা, হ্যাঁ, বলুন। যে স্বাধীন ভারতের অর্থনৈতিক স্বাধীনতা, স্বাধীন ভারতের আমার শিক্ষার স্বাধীনতা, আমার স্বাস্থ্যের স্বাধীনতা, এই স্বাধীনতার যে লড়াই স্বাধীনতা আন্দোলনের শুরু হয়েছিল, সে লড়াই শেষ হয়নি। ভাগ করেছিল ইংরেজরা, ভাগের মধ্যে দিয়ে তারা দেশ চালিয়েছিল। আমার তো মনে হয় এই যে বিভক্ত করার চেষ্টা বাঙালির মননকে, যাদবপুরের মতো একটা উচ্চ শিক্ষিত জায়গা যেটা দেশের গর্ব, সারা দেশে যারা যাচ্ছে, আমি প্রতিদিন আমি কেন বলছি, যাদবপুর ইউনিভার্সিটিতে যেহেতু ঘটনাচক্রে আমি যাওয়ার পথে আমার ওয়াইফ সেখানে পড়ায়, আমার একটাই গাড়ি, আমরা যাওয়ার সময় নামিয়ে দিয়ে যাই। আপনি সেদিনও আমি গেছি, তার পরের দিনও গেছি, ইউনিভার্সিটিতে গেলে দেখবেন সবাই পড়াশুনো করছে, রাজনীতিও করছে, কিন্তু আপনি গিয়ে দেখবেন সবাই পড়াশুনো করছে, গবেষণা করছে। ফলে না, আমার যাদবপুর ইউনিভার্সিটি যে কারণে ভারতবর্ষ এবং বিশ্বের শ্রেষ্ঠ জায়গায় নিজের বাংলাকে নিয়ে গেছে, তার জায়গায় অন্যভাবে প্রজেক্টেড হচ্ছে এবং এই রাজনীতি টিকবে না। বিমানবাবু একটা কথা, যাদবপুরের যেসব হাত থেকে আমি আসছি, যাদবপুরের পড়াশোনার মান নিয়ে কোনো প্রশ্ন নেই, সেটা তো জিষ্ণুবাবু বলবেন না, রাদার জিষ্ণুদা নিজেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমিও ওখানকার ছাত্র, আপনি ওখানকার ছাত্র, নন্দিনীদি ওখানেই পড়িয়েছেন, সারা জীবন অধ্যাপনা করছেন। আমার সেটা নিয়ে প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে এই আদারনেস নিয়ে, আদারনেস ফিল করানো নিয়ে। আর জিষ্ণুদা হাত তুলছে না, জিষ্ণুদা কথাটা শুনেনি, তারপর আমি আসছি, আমি কি বলতে চাইছি বলছি। জিষ্ণুবাবু দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে সারা ভারতবর্ষে এত নাম এবং সারা পৃথিবীর বহু জায়গায় যাদবপুরের বহু কৃতি ছাত্রকে দেখতে পাবেন, তার সঙ্গে যে অংশটার এই নুইসেন্স ভ্যালু আছে তার কিন্তু কোনো সম্পর্ক নেই। এই শ্রেষ্ঠ হয়ে ওঠার জন্যে এই নুইসেন্স ভ্যালুওয়ালা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেটুকু অংশ, যারা একজন কেন্দ্রীয় মন্ত্রী চুল ধরে টানে, বিবেক অগ্নিহোত্র সেখানে এলে তার গাড়িতে থুতু দেয়, তাদের গাড়ির মধ্যে মাছের টুকরো দিয়ে মারে, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় যে গোপালচন্দ্র সেনকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুন করে আর সেই অপরাধী শাস্তি পায় না, এই দুই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এক করলে হবে না। যে অংশটুকু নুইসেন্স ভ্যালু আছে তার কিন্তু যাদবপুরকে বিশ্বজনীন করার ব্যাপারে কোনো অবদান নেই। ঠিক, এখানে আমার প্রশ্ন, জিষ্ণুবাবুর কথার সূত্র ধরে আমি যে কথাটা, বিমানবাবু হাত তুলছেন, আমি আসছি, আমি অংশুমানবাবুর কাছেও আসবো, অরিন্দমবাবুর কাছেও আসবো। আমার প্রশ্ন ছিল আদারনেস নিয়ে। এই যে বললেন না, জিষ্ণুবাবু বলছিলেন না বিবেক অগ্নিহোত্রীকে বাধা, আচ্ছা যারা গণতন্ত্র এত বড়াই করে, আমি এই প্রশ্নটা ওপেন ফোরামে রাখছি আপনাদের সবার কাছে, স্পেশালি আমি বিমানবাবু এবং অংশুমানবাবুর কাছে রাখছি, যারা গণতন্ত্রের বড়াই করে, যারা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে বড় বড় করে লিখে রাখে ফ্যাসিস্টদের একটাই শাস্তি, ফ্যাসিস্টদের জন্য একটাই বরাদ্দ, একটা বুলেট, আমরা দেখিয়েছি একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রকাশ্যে হিংসার আহ্বান, তারা বলছে তারা গণতান্ত্রিক। আচ্ছা, কে ঠিক করবে কে ফ্যাসিস্ট? এক। দুই, যারা এত গণতন্ত্রপ্রেমী, তারা নিজের বিশ্ববিদ্যালয়ের মাঠে খোলা ময়দানে একটা ছবি দেখাতে দিতে তাদের কিসের আপত্তি? মানে উল্টো দিকের ন্যারেটিভটা সামনে এসে পড়লেই ভয়, লুকিয়ে রাখতে হবে, বাধা দিয়ে রাখতে হবে, আটকে রাখতে হবে। আটকে রাখাতে তো আমি জানি ফ্যাসিস্টরা বিশ্বাস করে, তাহলে কি ফ্যাসিস্টরাই অন্য পক্ষকে ফ্যাসিস্ট বলে ডাকছে, নিজের ফ্যাসিস্ট পরিচয় লুকিয়ে রাখার জন্য?